1777 খ্রিস্টাব্দের 6 জুন দিল্লির নগর উপকণ্ঠের একটি জীর্ণ কুটির প্রাঙ্গণে এক অজ্ঞাত পুরুষের মৃতদেহ ধূলি বিলুণ্ঠিত হইতেছিল। তাহা সমাধিস্থ করিবার সম্বল ছিল না। নাগরিকগণ কুটির মধ্যে একখানি জীর্ণ শাল প্রাপ্ত হইয়া তাহাই বিক্রয় করিয়া অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করিতে বাধ্য হইলেন। যখন সে মৃতদেহ সমাধি নিহিত হয়, তখন কে যেন অকস্মাৎ কাঁদিয়া উঠিয়া প্রকাশ করিয়া দিল, এই সেই মীর কাসিম। ভেবেই কেমন গায়ে কাঁটা দিয়ে উঠল, তাই না? সুবা বাংলার নবাব মীর কাসিমের শেষ পরিণতি কিনা এমনই এক দিনহীন মৃত্যু। কিন্তু কি ছিল সেই ঘটনা যা বাংলার নবাব মীর কাসিমকে রাজা থেকে পরিণত করেছিল পথের ভিখারিতে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমার সঙ্গে তোমাদেরকেও পাড়ি দিতে হবে 1764 সালে বক্সারের সেই যুদ্ধক্ষেত্রে, যে যুদ্ধক্ষেত্র মীর কাসিমের পাশাপাশি বদলে দিয়েছিল গোটা বাংলার ভবিষ্যৎ। সাল ইংরেজদের লাগাম ছাড়া চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছেন মীর জাফর। তাই ইংরেজরা মীর জাফরকে সিংহাসন থেকে সরিয়ে সেখানে বসায় তারই জামাতা মীর কাসিম আলী খানকে। কিন্তু মীর কাসিম মীর জাফরের মতো ইংরেজদের হাতের পুতুল হয়ে থাকতে চাননি। তাই স্বাধীনভাবে রাজ্য পরিচালনার জন্য তিনি বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন। প্রথমেই তিনি মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন। এরপর ইংরেজদের সঙ্গে গোপনে আঁতাত রক্ষা এবং দুর্নীতির অভিযোগে তিনি বেশ কয়েকজন রাজকর্মচারীকে পদচ্যুত করেন। পাশাপাশি মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে একটি নবাবী ফরমানও সংগ্রহ করেন মীর কাসিম। পলাশির যুদ্ধের পর কোম্পানির পাহাড় প্রমাণ চাহিদা মেটাতে গিয়ে বাংলার অর্থনীতিতে নেমে আসে চরম বিপর্যয়। ফলে অর্থনৈতিক পুনরুজ্জীবনে মীর কাসিম তৎপর হয়ে ওঠেন, গ্রহণ করেন বেশ কিছু সাহসী পদক্ষেপ। জমিদারদের উপর কর আরোপ, ভূমি রাজস্বের হার 1.5 আনা বৃদ্ধি, দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের সম্পত্তি বাজেয়াপ্তকরণ, দরবারের ব্যয়ভার হ্রাস ইত্যাদি। তবে শুধু রাজনৈতিক কিংবা অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, মীর কাসিম সামরিক ক্ষেত্রেও একাধিক উদ্যোগ নেন। নিজের সামরিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তিনি মুঙ্গেরে নির্মাণ করেন একটি কামান ও বন্দুক তৈরির কারখানা। পাশাপাশি নিজের সেনাবাহিনীর আধুনিকীকরণ করার উদ্দেশ্যে মীর কাসিম
মার্কার, জেন্টিল ও সামরু নামের 3 জন ইউরোপীয় সেনাপতিকে নিয়োগ করেন। মীর কাসিমের এই সকল পদক্ষেপ যে ইংরেজদের রুষ্ট করে তোলে তা বলাই বাহুল্য। তার উপর বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে কাজ করেছিল আরও একটি ঘটনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির লাগাম ছাড়া দুর্নীতিতে কোনোভাবেই রাশ টানতে না পেরে মীর কাসিম দেশীয় বণিকদের উপর থেকেও বাণিজ্য শুল্ক তুলে নেন। এই ঘটনা কোম্পানির কর্মচারীদের প্রবলভাবে ক্ষুব্ধ করেছিল। 1763 সালে মীর কাসিমকে সিংহাসন থেকে সরিয়ে তার জায়গায় মীর জাফরকে পুনরায় সিংহাসনে বসানো হয়। কাটোয়া, গিরিয়া ও উদয়নালার যুদ্ধে ধারাবাহিকভাবে পরাজিত হয়ে মীর কাসিম পালিয়ে যান এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও অযোধ্যার নবাব সুজাউদ্দৌলাকে নিয়ে এক মহাজোট গঠন করার চেষ্টা করেন। 1765 খ্রিস্টাব্দের 22 অক্টোবর বিহারের বক্সারে সংঘটিত হয় এই অধ্যায়ের অন্তিম যুদ্ধ, ইতিহাসে যা বক্সারের যুদ্ধ নামে সুপরিচিত। এই যুদ্ধে মেজর হেক্টর মুনরোর নেতৃত্বে ইংরেজ বাহিনী ত্রিশক্তির মহাজোটকে সম্পূর্ণভাবে পরাজিত করে। ঐতিহাসিক র্যামসে মুর তার মেকিং অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, বক্সার বাংলার উপর কোম্পানির শাসন শৃঙ্খলাকে চূড়ান্তভাবে স্থাপন করেছিল। অভিমতটির যথার্থতা বুঝতে আমাদের নজর দিতে হবে বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ ফলাফলগুলির দিকে। কোম্পানির ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা। পলাশীর যুদ্ধ যদি পূর্ব ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার প্রথম ধাপ হয়, তাহলে বক্সারের যুদ্ধে জয়লাভ সেই আধিপত্যকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিল। উত্তর ভারতে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধের পর 1765 সালে এলাহাবাদে বিজিত এবং পরাজিত শক্তির মধ্যে 2টি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম চুক্তিটি স্বাক্ষরিত হয় কোম্পানির সাথে মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের এবং দ্বিতীয়টি কোম্পানির সাথে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার। এই দুটি চুক্তি বা সন্ধির মধ্যে দিয়ে মুঘল বাদশাহ সম্পূর্ণভাবে কোম্পানির বৃত্তিভোগীতে এবং অযোধ্যার নবাব কোম্পানির অনুগত মিত্রতে পরিণত হন। আর্থিক লুণ্ঠনের সূচনা। বক্সারের যুদ্ধের পর বাংলার বাণিজ্য ও অর্থনীতি সম্পূর্ণভাবে ইংরেজদের নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে। কোম্পানি বাংলার নতুন নবাব নাজামুদ্দৌলার কাছ থেকে যুদ্ধের উপঢৌকনের নামে 15 লক্ষ টাকা এবং অযোধ্যার নবাব
সুজাউদ্দৌলার কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 50 লক্ষ টাকা আত্মসাৎ করে। এছাড়া কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও বাংলায় আর্থিক লুণ্ঠন চালায়। দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধের ফল হিসেবে কোম্পানি 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে বাংলা, বিহার ও উড়িষ্যার প্রকৃত শাসকে পরিণত হয়। এরপর নবাবের হাতে রইল শুধু ক্ষমতাহীন দায়িত্ব, আর কোম্পানির হাতে রইল দায়িত্বহীন ক্ষমতা। পরিশেষে বক্সারের যুদ্ধের ফলাফলগুলির বিচার বিশ্লেষণ প্রসঙ্গে ঐতিহাসিক বিপান চন্দ্রের ভাষাতে আমরা বলতেই পারি যে ভারতের ইতিহাসে চূড়ান্ত নির্ণায়ক যুদ্ধগুলির মধ্যে অন্যতম হল বক্সারের যুদ্ধ।